বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা সনাতনী তথা বৈষ্ণবদের কাছে একটি পরম তীর্থক্ষেত্র। এখানেই গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্যের মহামিলন ঘটেছিল। এই জায়গাটি সেই পবিত্র জায়গা যেখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর 10 দিন অবস্থান করেছিলেন এবং সেই অবস্থানকালে তার মা শচী মাতা তার প্রাণের দুলাল গৌরাঙ্গকে নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন। এই জায়গাটি সেই পবিত্র জায়গা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ভাগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। এই জায়গাটি সেই পবিত্র জায়গা যেখানে শ্রী হরিদাস শ্রী অদ্বৈতাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, লাউরের রাজা দিব্যসিংহ তিনি শাক্ত ধর্ম ত্যাগ করে শ্রী অদ্বৈতাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর তিনি লাউরিয়া কৃষ্ণদাস নামে পরিচিত হন। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি রাজা। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। বন্ধুরা, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ আমি এসেছি শান্তিপুরের বাবলাতে, আর এই বাবলাতেই রয়েছে শ্রী অদ্বৈতাচার্যের সাধন ক্ষেত্র। যদিও এই জায়গাটি নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এই জায়গাটি সমগ্র বৈষ্ণব মণ্ডলীদের কাছে একটি তীর্থক্ষেত্র বলে বিবেচনা করা হয়। বন্ধুরা, প্রথমেই জেনে নিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে নদিয়ার শান্তিপুরে। আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে উঠে ডিরেক্ট এই শান্তিপুরে চলে আসতে পারেন। এছাড়াও কৃষ্ণনগর থেকে সকালবেলা একটি রানাঘাট লোকাল রয়েছে, যেটা ভায়া শান্তিপুর হয়ে যায়। আপনারা সেই গাড়ি ধরেও এই শান্তিপুরে আসতে পারেন। এছাড়াও বাসে করে আসা যায়। শান্তিপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই পেয়ে যাবেন অটো রিক্সা বা টোটো রিক্সা। সেখান থেকে আপনারা 10 টাকার বিনিময়ে বা 15 টাকা, একজন হলে 15 টাকা 20 টাকা এরকম নেবে, আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন এই বাবলা অর্থাৎ শ্রী অদ্বৈত পাঠ। বন্ধুরা, এই মুহূর্তে এই অদ্বৈত পাঠের সামনে বেশ কয়েকটা টোটো রিক্সা দাঁড়িয়ে রয়েছে। চলুন তাদের কাছে জিজ্ঞাসা করি অ্যাকচুয়াল ভাড়াটা কত নেয়। আচ্ছা দাদা, শান্তিপুর স্টেশনে নেমে কেউ যদি এই অদ্বৈত পাঠের এখানে আসতে চায় তাহলে আপনারা ভাড়া কেমন নেন? 5 জন হলে পারে 10 টাকা করে ভাড়া আছে, আর 2 জন হলে 15 টাকা করে ভাড়া নেওয়া হয়। আচ্ছা, কত দূর হবে রাস্তাটা মোটামুটি? ওই 1 কিলোমিটার মতো হবে শান্তিপুর স্টেশন থেকে বাবলা অদ্বৈত পাঠ, যেটা অদ্বৈত মহাপুর ভজন কুঠির বা লীলাভূমি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর রেল গেটে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে রেল গেট। আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে আপনারা এই গলি ধরে বেরোবেন। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাঁদিকে টার্ন নেবেন। টার্ন নিয়ে আপনাদেরকে এই গলি ধরে এই রাস্তায় উঠবেন। এবার সামনের দিকে এগিয়ে আসলেই আপনার পড়বে এই রেলগেট। এই রেলগেটটা ক্রস করেই ডান দিকে একটি রাস্তা ঢুকেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে রেলগেট, আর দেখুন এদের শান্তিপুর স্টেশনটা দেখুন। বাঁদিকে তাকান, ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাবেন। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই যে স্টেশন, একদম মাথায় হচ্ছে রেলগেটটা। এই রেলগেটটা ক্রস করেই ডান দিকে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে ঢুকবো। চলুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এবার আমি ডান দিকে ঢুকবো। এখান থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে। বন্ধুরা, চলে এসেছি, আমি বাঁ দিকে টার্ন নেব। বন্ধুরা, একটা কথা বলি, যদি আপনারা কেউ 12 নম্বর জাতীয় সড়ক হয়ে আসেন তাহলে এই রাস্তা ধরে আসবেন। আমি আপনাদেরকে দেখাবো জাতীয় সড়কের ঠিক কোন জায়গাটা, সেই পয়েন্ট আপনাদেরকে দেখাবো। আপনারা এই রাস্তা ধরে এসে আপনারা একদম আপনাদের ডান দিকে টার্ন নেবেন, অর্থাৎ এই দিকে ঢুকে যাবেন। দেখুন সামনেই চলে এসেছি অদ্বৈত পাঠ। এখানে গাড়ি রাখার সুন্দর বন্দোবস্ত আছে। বন্ধুরা, চলে এসেছি শান্তিপুরের বাবলা অদ্বৈত পাঠ, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা,
আপনারা যদি 12 নম্বর জাতীয় সড়ক ধরে এই শান্তিপুর অদ্বৈত পাঠে আসতে চান, তাহলে আপনারা রানাঘাট থেকে বহরমপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে আসুন। আমার এই পেছন দিকটা হচ্ছে রানাঘাট, আর আমার সামনের দিকটা হচ্ছে বহরমপুর। আপনারা রানাঘাট থেকে যখন আসবেন তখন ফুলিয়ার ঠিক আগে বাঁহাতে পড়বে সার্ভিস রোড। ফুলিয়া বা শান্তিপুর যাবার একটাই সার্ভিস রোড, ওইটা ধরেই আপনাদেরকে যেতে হবে। আপনারা সার্ভিস রোড ধরবেন না, আপনারা ফুলিয়ার ফ্লাইওভার ধরে সোজা চলে আসুন 6 কিলোমিটার কৃষ্ণনগরের দিকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটি, আর সামনে এই যে ল্যাম্পপোস্টটি রয়েছে, এই ল্যাম্পপোস্টের ঠিক গোড়া দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটু ঢুকলেই অদ্বৈত পাঠ। আর আপনারা যদি এই রাস্তা ধরে সামনের দিকে একটু এগিয়ে যান, তাহলে রাস্তার বাঁদিকে একটা বোর্ড লেখা রয়েছে শ্রী অদ্বৈত পাঠ। ওখান থেকে যদি ঢোকেন তাহলে আমবাগানের মধ্যে দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। সেই আমবাগান দিয়ে যদি বর্ষার সময় আসেন তাহলে সমস্যা হবে। যেমন আজকে আমি বাইক নিয়ে এসেছি, এই আমবাগান দিয়ে আমি ঢুকেছি, আমি খুব প্রবলেম ফেস করেছি, যাওয়া যায় না। যাই হোক, বাইক ছিল দেখে হয়তো কষ্ট করে চলে গেছি। আপনারা ঠিক তার আগে আমি যে জায়গাটা দেখালাম, এখান থেকে 1 কিলোমিটার হবে, আপনার বাঁদিকে এই রাস্তা ধরে সোজা চলে যাবেন, একদম শান্তিপুর অদ্বৈত পাঠে আপনাদেরকে নিয়ে যাবে, এবং সামনে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। চলুন বন্ধুরা, এবার অদ্বৈত পাঠে প্রবেশ করা যাক। তদানীন্তন শ্রীহট্টের লাউর পরগনার রাজা ছিলেন দিব্যসিংহ। এই শ্রীহট্ট হল আধুনা বাংলাদেশের সিলেট অঞ্চল, এবং এই দিব্যসিংহের সভাপণ্ডিত ছিলেন কুবের আচার্য। তার পুত্রের নাম ছিল কমলাক্ষ। তিনি 1434 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে তিনি চলে আসেন শান্তিপুরে। শান্তিপুরে এসে তিনি শান্ত বেদান্ত বাগীশের গুরুকুলে ভর্তি হন। সেখানেই তিনি বেদ চতুষ্টয় অধ্যয়ন করেন। তারপর তার নাম হয় বেদ পঞ্চানন। ঠিক এই জায়গাতেই তিনি মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। তারপর উপাধি ধারণ করে তার নাম হয় অদ্বৈতাচার্য। বৈষ্ণবরা তাকে মহাবিষ্ণু বা শিবের অবতার রূপে পুজো করে থাকেন। জনশ্রুতি আছে এই আরাধনা ক্ষেত্রেই শচী মাতা তাদের পরম পূজনীয় গুরুদেব শ্রী অদ্বৈতাচার্যের মন্ত্রপুত তুলসী মঞ্জুরি খেয়েই গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। অদ্বৈতাচার্য তার অলৌকিক ক্ষমতা বলে সেই 1886 সালের দোল পূর্ণিমার রাত্রে নাকি অনুভব করেছিলেন নিমাই জন্মগ্রহণ করেছেন আপামর জনগণকে ত্রাণ করতে। তিনিই প্রথম বৈদিক মন্ত্র উচ্চারণ করে সচন্দন তুলসীপত্র সমেত নিমাই পণ্ডিতকে ভগবান রূপে প্রণাম করেন, স্বীকৃতি দেন। চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেন তখন শ্রী অদ্বৈতাচার্যের বয়স ছিল 52 বছর। অনুমান করা হয় তিনি দীর্ঘজীবী ছিলেন। 125 বছর এই ধরাধামে তিনি অবস্থান করেছিলেন। বন্ধুরা, শ্রী অদ্বৈতাচার্যের জীবদ্দশায় গঙ্গা এই শ্রীপাঠের ঠিক এই পেছন দিক থেকে বইত। পরবর্তীকালে গঙ্গা অনেক দূরে সরে যায়। আপনারা জানেন যে সেই সময় মানুষের জনবসতি গড়ে উঠত মূলত গঙ্গাকে বা নদীকে কেন্দ্র করে, এবং এই শ্রী অদ্বৈতাচার্যের বংশধরেরা পরবর্তীকালে বহু ভাগে বিভক্ত হয়ে তারা শহরের বিভিন্ন প্রান্তে চলে যায়, এবং তারা তাদের মতো বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজোপাঠ শুরু করে। আস্তে আস্তে এই জায়গাটি একদম জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে, এবং পরবর্তীকালে এটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীকালে সীতানাথ দাস নামে এক বৈষ্ণব স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে তিনি এই জায়গাটিকে উদ্ধার করেন। তার ভিক্ষালব্ধ অর্থে তিনি এখানে শ্রী অদ্বৈতাচার্যের একটা দারুময় মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, শ্রী গোপালজিউর মূর্তি এবং নারায়ণশিলা প্রতিষ্ঠা করে তিনি নিত্য পূজা শুরু করেন। কথিত আছে অদ্বৈত প্রভুর বংশধর প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী একবার হরিনাম সংকীর্তনের দল নিয়ে এখানে সংকীর্তন করতে করতে প্রবেশ করলে একটি কুকুরের ইঙ্গিতে একটি
বিশেষ স্থান খনন করে সেখান থেকে অদ্বৈত প্রভুর কমলাক্ষ নামাঙ্কিত কাষ্ঠপাদুকা এবং কমণ্ডল উদ্ধার করেন। বৈষ্ণব সীতানাথ দাস শ্রী অদ্বৈত আচার্যের যে মন্দিরটি নির্মাণ করেছিলেন সেই মন্দিরটিও একসময় ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যরা আধুনা এই মন্দিরটি 1349 বঙ্গাব্দের 16ই বৈশাখ পুনর্নির্মাণ করেন। বন্ধুরা চলুন এবার আপনাদেরকে এই অদ্বৈত পাঠ আমি ঘুরিয়ে দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অদ্বৈত পাঠের একদম প্রধান গেটের সামনে, আর আমার পেছনেই রয়েছে বিশাল বড় আমবাগান। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এটাই হচ্ছে এই অদ্বৈত পাঠের প্রধান গেট বা প্রবেশদ্বার। আর আপনারা দেখুন এই সামনেটা বিশাল বড় আমবাগান। এটা একটা অনেক বড় আমবাগান। এবার আমরা চলুন এই অদ্বৈত পাঠে প্রবেশ করি। এই প্রবেশ পথ দিয়ে ঢুকেই সামনে পড়বে নাট মন্দির। আমি আপনাদেরকে এই নাট মন্দিরে পরে নিয়ে আসছি, তার আগে আমরা ডান দিকে একটু ঘুরি। এই ডান দিকে রয়েছে, দেখুন কি রয়েছে, ডান দিকে রয়েছে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির, আর রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির, আর তার পাশেই এটা রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির। চলুন এই মন্দিরটা আমরা একটু দেখে নিই। এটাই হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির, আর এই মন্দির ডান দিকে রয়েছে হরিদাস ঠাকুরের মন্দির। এইটা হচ্ছে হরিদাস ঠাকুরের মন্দির, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে চলুন একটু যাই, কি আছে একটু দেখি। এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে প্রভুপাদ শান্তিশাখা গোস্বামীর স্মৃতি নিলয়। আচ্ছা, আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এটা পুলিশ ক্যাম্প। এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পুলিশ ক্যাম্প। আর এখানে একটি শেড রয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় হয়তো এই জায়গাটাকে ব্যবহার করা হয়। বন্ধুরা এটাই হচ্ছে মূল গর্ভগৃহ, আর এই গর্ভগৃহকে মাঝখানে রেখে আপনারা প্রদক্ষিণ করতে পারেন। মন্দিরের সামনে দিয়ে রয়েছে এই সরু গলিপথ, এই গলিপথ ধরেই ভক্তরা এই মন্দির প্রদক্ষিণ করেন। চলুন আমিও একবার প্রদক্ষিণ করি। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। বন্ধুরা আমিও একটা পাক প্রদক্ষিণ করলাম এই সেই গলিপথ যেখান দিয়ে শুরু করেছিলাম। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। संत समागम নাট মন্দিরের সামনে আবার এসেছি, এবার আমি বাঁ দিকে যাব। চলুন समागम, বাঁ দিকে কি আছে আমরা একটু দেখে নিই। संत समागम करे, শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির संत আর তিন প্রভুর বিশ্রাম স্থান। চলুন এবার আমরা পিছন দিকে যাই। ডান দিকেই নাট মন্দির, সামনেই রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি আবক্ষ মূর্তি। परम पद पावे ब्रह्मानंद, ब्रह्मानंद। এই মহাপ্রভুর আবক্ষ মূর্তির পেছন দিকে রয়েছে দুটি মন্দির, একটি হচ্ছে তিন প্রভুর বিশ্রাম মন্দির আর মাধবেন্দ্র পুরীর মন্দির। চলুন একটু আমরা দর্শন করে আসি। সামনে যেটা দেখতে পাচ্ছেন
একদম সোজাসুজি এটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর মন্দির। এটা বন্ধুরা, এটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর মন্দির। सुख राम नाम सुख আর এইটা হচ্ছে তিন প্রভুর বিশ্রাম মন্দির। এখানে তিনজন হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ ও সীতানাথ দাস। যে সীতানাথ দাসের কথা আপনাদেরকে আগেই বলেছি। এই তিন প্রভুর বিশ্রাম মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে একটি তমাল বৃক্ষ। এইটি হচ্ছে তমাল গাছ। এই মাধবেন্দ্রপুরী মন্দিরের এই সাইডে রয়েছে একটি মন্দির এবং এই মন্দিরে সম্ভবত তিন প্রভুর চরণ পদ্ম রয়েছে। সেই তিন প্রভু হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও সীতানাথ দাস। আর ওই দুই মন্দিরের ঠিক এই সাইডটায় রয়েছে একটি মঞ্চ, এইটা যার নাম সীতানাথ মঞ্চ। नजरिया लागे। বন্ধুরা, এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, মূল্য 80 টাকা। আপনারা যারা ভোগ প্রসাদ খেতে চান তারা দুদিন আগে ফোন করে জানাতে হবে। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে দিনের দিন যদি আসেন, যদি এক আধজন হন তাহলে প্রসাদ পাবেন। বেশি লোক হলে আপনাদেরকে দুদিন আগে ফোন করে আসতে হবে। नजरिया नजरिया। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। नजरिया लागे।